লাস্টে আমার চাচা আবুল কালাম সাহেব, ওনার অধীনে আমি দীর্ঘদিন চাকরি করছি। উনি যখন চলে গেল গভীর রাত্রে আমাকে দায়িত্ব দিয়ে হয়ে গেল মৌখিকভাবে, আমার ওসমান ভাই ছিল ওখানে, মৌখিকভাবে। তো দায়িত্ব দেওয়ার পর থেকে ওই রাত্রে আমার ঘুম হয়েছিল না, চোখের পানি পড়তে পড়তে বালিশ ভিজে গেছিল, যে আমি তো প্রতিষ্ঠান চালানোর উপযুক্ত না, আমি কেমনে প্রতিষ্ঠান ধরে রাখবো। ওনার লম্বা হাত ছিল, জনগণের সাথে সম্পর্ক ছিল, এক জায়গায় ধাপ্পা আনতে পারছে, করতে পারছে, কিন্তু আমার তো সেই যোগ্যতা নাই। আমি ক্ষুদ্র একজন নিম্ন পরিবারের একটা সন্তান, বুঝিও কম, চালাক চতুর না, আমি কিভাবে প্রতিষ্ঠান ধরে রাখবো। চাচাই যখন চলে গেলো, চাচা বললো তোর দিয়ে গেলাম, তুই চালাইতে থাক, মুরব্বীদের কথাই দোয়া। তো মুরব্বীর কথা অনুযায়ী আমি পড়ে রয়েছি, এই পর্যন্ত চালাই আসছি। চালাই আসার পর আপনারা দীর্ঘদিন পর্যন্ত দেখছেন, বিভিন্ন মহতমিম দেখছেন, বিভিন্ন কমিটি দেখছেন। হ্যাঁ, এই যতদিন পর্যন্ত মাদ্রাসা কমিটি ছিল ততদিন পর্যন্ত ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি কত কিছু হয়েছে। এরপরে লাস্ট ফিনিশিং আইসা কমিটিকে বানচাল করে দিয়েছেন আপনারা। প্রায় 17-18 বছর হয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, আমার এক অধীনে দিয়ে দিয়েছেন আমানত হিসেবে আপনাদের সম্পদ। আমি চেষ্টা করছি যথাসম্ভব এই আমানতকে খেয়ানত না হয়, আমানতের দায়িত্বটা আমি পালন করার জন্য যথাসম্ভব চেষ্টা করছি। এরপরও যে কাজ করে তার তো ভুল হয় নাকি? কাজ যে না করে তার কোনো ভুল হয় না। কাজের মাঝে আমার ভুল ত্রুটি হইতেই পারে, স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। আমি যখনই মিটিং ডাকছি তখনই আপনাদেরকে বলছি আমি কোনো ভুলের ঊর্ধ্বে না। আমাকে কেউ ভুল দেখলে, কারো সন্তান, কারো ভাইস্তা, কারো ভাই, এই হিসেবে আমাকে সতর্ক করে দেন, শুধরাই দিন, আমি শুধরাই যাবো ইনশাল্লাহ। আমার বাড়ি এলাকায় আমি যদি চলেও যাই, আমি কি বলবো না যে এই মাদ্রাসা আমার না? বলবো হ্যাঁ আমার মাদ্রাসা। অতএব আমার ভুল দেখলে আপনারা শুধরাই দেন। ওই গতিতে আমি চলে আসছি এই পর্যন্ত। তো এই পর্যন্ত আসার পর এই বিগত প্রায় 1 বছর যাবত একটা টুনটুনি গানের ভিতরে আমার আসতেছে, কি হবে মাদ্রাসায় শোরা করতে হবে, মাদ্রাসায় শোরা করতে হবে। তো সর্বপ্রথম মুফতি মামুন সাহেব আমার এই নলেজে দিল এই কথাটা, যে ভাই মাদ্রাসা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এই জ্ঞান যা মানুষের কথাবার্তা আসে কানে, তো একটা শোরা কমিটি আমরা করি। কিন্তু আমি তো জানি যে শোরা কমিটি করলে কি হবে আর মাদ্রাসার একটা ম্যানেজিং কমিটি করলে কি হবে, এগুলো তো ভুক্তভোগী। কারণ একাধিকবার করা হয়েছে। কারণ এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, নাকি কন? এই আল্লাহ একজন না দুইজন? যদি দুইজন হইতো লাগতো নি? খিলে অবশ্যই লাগতো, দুনিয়া ভাগ হয়ে যেত। হয়তো তুইও অর্ধেক খাই, আমি অর্ধেক খাই, ভাগ হইতোই। এই সেদিনকে জলিল কাকারে কই, জলিল কাকা আমার প্রশ্ন করছে, জলিল কাকার ছোট্ট করে আমি জবাব দিচ্ছি, কাকা আপনার সন্তান কয়জন? সর্বোচ্চ 2 জন বা 4 জন। তুই ছেলে বা মেয়ে কয়জন আছে পারবেন না? সবার সাথে কি তালমিল আছে? কয় না বাবা। আমি তো এতটুকু বুঝতে না, এতটুকু বুঝতে না। প্রত্যেকটা সমাজে আমি গার্জিয়ান, আমি বাবা, আমার সংসারটাকে আমি কন্ট্রোল করে রাখতে পারতেছি না। ছেলে এক ফেলে যায়, মেয়ে এক ফেলে যায়, স্ত্রী আর এক ফেলে যায়, কন্ট্রোল করে রাখতে পারতেছি না। অতএব এই সমস্ত প্রতিষ্ঠান একাধিক যখন হবে তখন আপনারা আসাটাই স্বাভাবিক। এই যে মসজিদটা নিয়ে একটা কথা বলি, কেউ মসজিদ দিবে পুকুরের ভিতরে, কেউ দিবে এই জায়গা, কেউ দিবে 10 তলা, কেউ দিবে 2000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, 1000 মানুষ নামাজ পড়তে পারবে। কত জনের কত মত, মানে পাগল হয়ে গেলাম আমি, আমার মাথাটা মানে শূন্য হয়ে গেল। কি করি এখন? পুকুরের ভিতরে না দিলে এক গ্রুপ রাগ হয়, এখানে না দিলে আর এক গ্রুপ রাগ হয়, 6 তলা না তুললে এক গ্রুপ রাগ হয়, 1 তলা না তুললে আর এক গ্রুপ রাগ হয়। যাবো কোথায়? এই যে বিধি কিসছে। শেষ মেশে মুসল্লি কজন আমি বসলাম, বসে সেটা করলাম যে আপনাদের মতামত, বাইরের সাইড খাল্লি বালি, মসজিদ আপনাকে মাদ্রাসা আপনাকে মতামত কি? এখন মুসল্লিরা দেখি এক সাইডের সবার মত যে মসজিদটা এখানে করলে ভালো হয়। আমি সে সময় কলিকা কারে নিয়ে করলাম যে কাকা এই পরিস্থিতি, মসজিদ আমরা এই জায়গা করি, কারণ স্থানীয় লোক এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর এদিক ওদিক যারা তাদের মনের একটা আবেগ বিবেক, তারা তো এখানে নামাজ পড়বে না। অর্থাৎ এদের আবেগটা প্রাধান্য দিয়ে মসজিদটা আমরা এখানে করি। এই কাকা সবাই আবার ডাইকে নিয়ে এখানে সিদ্ধান্ত হয়েছে। আমার কথা হলো একটাই, যে এই প্রতিষ্ঠান শোরা কমিটি আসছে, উলামায়ে কেরাম, ওই মুফতি সাদেক সাহেব যে কথাটা বলছে, কথাটা অ্যাকচুয়ালি সত্য। আজ পর্যন্ত ওনাদের সাথে এই যে মুফতি আবু তাহের সাহেব, মুফতি মামুন সাহেব, গলায় গলায় আমরা কাজ করতেছি, গলায় গলায় ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, কোনোদিন তো লাগে নাই। কিন্তু শোরা কমিটি যেদিন থেকে হয়েছে, 1 বছর আগে থেকে টুনটুন শুরু হয়েছে, কিন্তু আমি এর ভিতরে মাথা দেওয়ার জন্য আমি রাজি হইনি কখনই। এরপরও যে কোনো কারণবশত সত্তার ভাই এই উদ্যোগ নিয়ে ওই পীর সাহেবের মাহফিল হলো কত বছর, জানুয়ারিতে মনে হয় না, আমাদের মাহফিলের পরে পীর সাহেব হুজুরের মাহফিলের ডেট করলো, এই মাহফিলটা উপহার যাবে, এই জন্য বসে এখানে হবে। এই পীর সাহেবের মাহফিলের প্রস্তুতি সবার আয়োজন করে ওই সবার ভিতরেই
হইল তো আপনার এই শোরা কমিটি। তো শোরা কমিটিতে যখন হইল তখন এলাকার অনেক ওলামায়ে কেরাম এখানে হয়েছে, জড়ো হয়েছে, সবাইরই ঢুকেছে। অনেক আমার ছাত্র আছে, অনেক আমার ছাত্র ভাই আছে শোরা কমিটির ভিতরে। আবার কিছু কিছু এরকম আছে তাদের নাম ঢুকানো হয় নাই, হ্যাঁ, রিকোয়েস্ট করার পরও ঢুকানো হয় নাই। আচ্ছা, না ঢুকেছে শোরা কমিটিতে যারা করছে তারা ভালো মনে, যাদের করছে তারা ঢুকেছে, যাদেরকে ভালো মনে করে নাই ঢুকায় নাই। হ্যাঁ, অনেকবার রিকোয়েস্ট আমি করছি এই নামগুলো ঢুকান দেন, দেওয়া হয় নাই। হ্যাঁ, এরপরে মুফতি সাহেব হুজুর আবু তাহের ভাই ওখানে দাঁড়ায় একটা কথা বললো ওই কমিটির শেষ হওয়ার পরে, যে আমাদেরকে শোরা কমিটি বানাইলেন, এখানে কোনো হস্তক্ষেপ হইলে কোনো বাধা আসবে কিনা। তখন আমার ব্রেনটি একটু বাড়ি খাইলো, শোরা কমিটি করলে এখানে হস্তক্ষেপ এই শব্দটা আমার কাছে কেমন কেমন লাগতেছে। হস্তক্ষেপ আসবে কিছু, তারা আসবে মাদ্রাসা লেখাপড়া উন্নয়ন করার জন্য, মাদ্রাসা দেখার জন্য, বা হিসাব নিকাশ এ প্রজেক্ট সব দেখুক, আপত্তি নাই। আমার মাসে আমি যে নবাই ছিল, তারপরে যে জিল্লুখা ছিল, জাহিদ ছিল, ওই যে ইদ্দিস ছিল, এলাকার প্রতি মাসে আমি হিসাব তাদেরকে দিচ্ছি, প্রতি মাসে। এখন হয়তো সময় সবাইকে করতে পারি না, বসি না, তাইলে যে নবাই আছে এখানে কথা জিজ্ঞাসা করেন। এখানে হস্তক্ষেপ আসবে কি জন্য? হ্যাঁ, এরপরে বাইদি বাই কানে আসে যে আমাকে সরাই দেওয়ার জন্য অমুক জায়গা প্রস্তাব আসে, অমুক জায়গা প্রস্তাব আসে, অমুক জায়গা প্রস্তাব আসে। লাস্ট যেদিনকে 4 বরাবর 3টা মিটিং হইলো, না 4টে মিটিং কেন হলো 4 মাসে, তো 3 মাস অথবা 4 মাসের মাথায় আমি বসলাম। এরা যখন আসে আমার কাছে কেমন দিনে ভয় মানে কি, এরা ঢুকে সেবার আর একটা কমিটি করলো, শোরা কমিটির ভিতরে করলো, আমারও নাম ছিল, আমার নামটা বাদ দিয়ে দিল শোরা কমিটি থেকে, বাদ দিয়ে এরা কয়জন দিল শোরা কমিটির ভিতরে, আমার করলো আবার আমেলা কমিটি নাকি যেন, এই আমেলা কমিটির ভিতরে আমার ঢুকে দিল। তো তখন আমার ভিতরে আর একটু ভুল বসলো, কি রে শোরা কমিটি ওখানে সম্মিলিতভাবে জনগণ করে দিয়ে গেলো, এখানে আবার আমার নাম কেন বাদ দিতেছি? কমিটি টমিটি শোরা মোড়া এগুলো আবার আমি একটু কম বলছি। আচ্ছা, করো। এরপরে যে কয়বার আসছে, এখন দেখি যে আমি যে একটা মাদ্রাসার দায়িত্বশীল, আমি একটা মাদ্রাসার মুহতামিম, বা আমি মুহতামিম হিসেবে থাকি না, আমি সবসময় কর্মচারী হিসেবে থাকি, যেটা আপনারা দেখেন বাস্তব কথা। হ্যাঁ, কর্মচারী, যে কোনো সময় একটা কাম কাজের উপর আমি থাকি সবসময়। হুজুরদেরকে কই যে আপনারা ওই সাইড কন্ট্রোল করেন, আমার সেটা আপনারা দেখেন না। হ্যাঁ, দেখেন না, আপনাকে কাম আপনারা করেন, আমার কাম আমার করতে দিয়েন। এক এক মুড়া থেকে এক একটা নিউজ বারবার আমার কানে আসে, হ্যাঁ, যে এর এখান থেকে সরাই দিতে হবে, বা মানে সর্বক্ষমতা শোরা কমিটিকে দিতে হবে, আমরা ইচ্ছা করলে মহতামিমরা রাখবো, ইচ্ছা করলে মহতামিমদের সরাই দেব, এটা আমাদের দায়িত্ব দিতে হবে। একটা মাদ্রাসার মহতামিম, ওই যে মুফতি মামুন সাহেব আছে, তার কাছে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে, যদি এখানে কোনো 2 নম্বরই না করে, হ্যাঁ, কতটুক চাপের মুখে থাকা লাগে একজন মহতামিম সাহেবের। ওই যে মুফতি পীর সাহেব আমাদের সাদেক ভাই, কতটুক চাপের মুখে থাকা লাগে একজন মহতামিম সাহেবের। জনগণের কথা, পাবলিকের কথা, এরপরে ছাত্রগো কথা, উস্তাদগো কথা, কত ধরনের ঝামেলা। এরপরে এই একটা কাজ যখন সামনে নেই, মাথায় নেই, তখন তো আর পেরার কোনো শেষ থাকে না। শেষ থাকে এই একটা কাজ 2-1 লাখ টাকা লাগে না, কোটি কোটি টাকা চলে যাচ্ছে এই কাজে। এই পেরা, এই যে কাজটা, মসজিদের কাজটা ধরার পর থেকে আমি রাত 12টার আগে একজন শুইতে পারি না। কেন পারি না? ঈশান নামাজ পড়ে সেটা ভাত খাইয়া এই মোবাইল নিয়ে বসি। পূর্বাসে যত বন্ধু বান্ধব ভাই বেরাদার এলাকার আছে 5 গ্রামের ভিতরে, সবার নম্বর আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। এই সবাই এই ভাই কেমন আছো, দোস্ত কেমন আছো, ভাইস্তা কেমন আছো, এই আমি কলমান পারতেছি না, এই আমার এই দিতে হবে হুজুর, এই মাসে না আগামী মাসে, আগামী মাসে না এই মাসে, এই যে এইভাবে। এরপরে যখন এমন একটা আওয়াজ আসে যে আপনার এখান থেকে সরাই দিবে, তখন কাজের কোনো গতি থাকে? বলে গতি থাকে না, তখন মাজা ভেঙে যায়। সইরা যাওয়াটা বড় কথা না, আমি এখান থেকে সইরা যাবো, সরে গেলে আমি না খাই মরে যাবো? বলে না, না খাই মরে যাবো না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, একটা পিপি লিখে আল্লাহ না খাই মারে না। কিন্তু এই যে একটা টেনশন, এই টেনশনটা কি করবে? অনেকে কয় তুমি মুডাও না, সব মুহূর্তে আমরা মুডা হয়ে যায়। বলে মুডা হওয়ার আমার কায়দা নাই, মোটা আমি তো চেকিং ওভার পারি না, মোটা হবো চেকিং ওভার তো সময় নাই আমার। এই যে কথাগুলা বারবার একাধিকবার কানে আসে, কানে আসলে তখন আমি তো একজন মানুষ, রক্তে মাংসে গড়া, আমার একটা বিবেক আছে, আমার একটা ব্রেন আছে। এই ব্রেনটা, এই বিবেকটা কত সময় ঠান্ডা থাকে, কত সময় ভালো থাকে। লাস্টে 4র্থ মিটিং অথবা 3য় মিটিং, আমার ততটুকু আমি ক্লিয়ার বলতে পারবো না। এদেরকে আমি যে বললাম, মিথ্যা কথা কেউ বলবো না, এদেরকে বললাম যে ভাই আমি দুটো কথা বলে, আপনার আমাকে দূরে সরাই রাখেন, আপনার সাথে আমার দূরত্বটা কি? মাদ্রাসায় আসলে ঠেয়ে দিন আপনারা দারোগা আর আমরা হলো আসামি। হ্যাঁ, এরে ডাকেন, ওরে বাই করেন, ওরে ধরেন, ওরে, মানে এরা পরিস্থিতিটা যদি কেমন কেমন ভাব। আপনারা মেহমান, মাদ্রাসার যদিও এলাকার
এলাকায় আসতেছেন মাদ্রাসা উন্নয়ন করার জন্য, লেখাপড়া উন্নয়ন করার জন্য, আইসি সর্বপ্রথম ডাকবেন আমাকে অথবা নাজেম সাহেবকে ডাইকা, ভাই কি সমস্যা আছে নাকি, ভালো মন্দ হুজুরে খাইয়ে দিল না খাইয়ে, লেখাপড়া কি হইতেছে না হইতেছে, হ্যাঁ এরকম কিছু চোখ জিজ্ঞাসা, এটা ভালোবাসা, এটা মহাব্বাত হইলে কাছে তাই না আনলে আমার কাছেও ভালো লাগে, আপনার কাছেও ভালো লাগে। তা আপনারা যে আমার দূরে সরাই রাখেন কেন, কারণটা কি? হ্যাঁ পরে কিছু কিছু কথা বলার পরে তখন উনরা বললো সোরা কমিটি হওয়ার আরও কিছু কাজ হয়েছে। যখন ওরা সোরা কমিটি হয়ে গেছে তখন স্থানীয় কিছু লোক ওইভাবে ওনাদের সাথে মানে কি কব, এগুলো আমি মানে এগুলো বলার আমার ঠিক না, বললে শত্রুতা বাড়বে, দ্রুত বাড়বে, কমবে না। এই আসে টর্চারিং করার জন্য, ও আসে টর্চারিং করার জন্য, মানে একটা পাগল পাড়া হয়ে গেল। এই সুবাদে আমি সাফাই দিয়েছি, এই সুবাদে ওনাদেরকে যখন বললাম এই কথা বলে ভাইঙ্গা চুরা, পরে ওনারাও আমাদেরকে বললো তাহলে এগুলো আপনি আগে বলেন নাই কেন? বলে আগে বলবো কিভাবে, আমি মহতামি, আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে তাহলে হুজুরের মনে ব্যর্থতা, হুজুরের ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে আমি প্রকাশ না হোক, আমার ভিতরের আবেগ বিবেক ভিতরে বজায় রেখে ওনাদেরকে আমি এই কথাগুলো আমি বললাম। বলার পর না বললো যে না আপনি যে টেনশন, পরে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম যে আমার কানে অনেক আগে থেকে আসতেছে, আপনারা কি আমাকে সরাই দিবেন নাকি? একেবারে ইখলাসের সাথে কথাগুলো বলেন, জিজ্ঞাসা বলে না ভাই এই ধরনের কোনো মনে আপনি মানে কি কয়ে দেবে দুর্বলতা ভিতরে আইনেন না, আমরা আপনাকে সরাবো না, আমরা যার যার পজিশনে প্রতিষ্ঠিত, অতএব আপনি এখানে চালাইতেছেন, আপনারা আমরা যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু সহযোগিতা আমরা করার জন্যই আসছি। কিন্তু যদি না করেন তো এই কথাগুলো এই আওয়াজগুলো কোথা থেকে আসে? যারা বলে তারা কি বানাই বলে, মিথ্যা বলে? তাহলে তারা কেন তৃতীয় একটা পক্ষ এই কথাগুলো বলবে যদি আপনারাই না বলেন? এই হলো আমার কথা, যে সর্বোপরি কথা একটা আমার যে ভাইরে বাবারে, আমি দীর্ঘদিন আপনাদের প্রতিষ্ঠানে আপনারা রাখছেন, আমি আসি, আপনার আরো 10টা মহতামিম আমি দেখছেন, মাদ্রাসা কমিটি দ্বারা চালাইয়া দেখছেন, সব কিছু দেখছেন, সর্বোপরি আমি এই পর্যন্ত চালাইয়া আসছি আপনাদের সহযোগিতা, আপনাদেরকে ছাড়া না। হ্যাঁ যদি আপনারা মনে করেন, ওই যে একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি, যে একজনের একটা মেয়ে একজনের একটা বাচ্চা হয়েছে মরা, আর একজনের একটা বাচ্চা হয়েছে তাজা। তো মরা বাচ্চাওয়ালা করছে কি, একটু চালাকি করে ওই তাজা বাচ্চাওয়ালার কম্বলের ভিতর দিয়ে তাজা বাচ্চা নিয়ে চলে আসছে। হ্যাঁ এখন সে দেখি আমার বাচ্চা হইলো তাজা, বাচ্চা মরা কে, এবং তাজা বাচ্চা গেল কোথায়? খুঁজতে খুঁজতে পাইয়ে গেছে, যখন পাইয়ে গেছে তখন কাজী বিষেদ দিছে যে কাজী সাহেব এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা উনার, আর ওই তাজা বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা আমাকে ফেরত দেন। এখন কাজী সাহেব সাক্ষী প্রমাণ পায় না, সাক্ষী প্রমাণ তো নাই, কি দেওয়া এটা করবে? তখন কাজী সাহেব বিভিন্ন সাইড দিয়ে পিড়াপিড়ি করে কোনো বিচারের কোনো সুরাহ করতে পারে না, শেষ মাসে জল্লাদকে হুকুম দিল, এই জল্লাদ ই করো, এই তাজা বাচ্চাটা দ্বিখণ্ডিত করে 2 মহিলাকে দিয়ে দাও, দ্বিখণ্ডিত করে 2 মহিলাকে দিয়ে দাও। এখন এই কথা যখন বলছে জল্লাদ তরবারি বাই করে নিয়ে আসছে, বাচ্চা জবাই করে দিয়ে দিবে। যখন তরবারি উড়েছে তখন যার বাচ্চা হে হাউ মাউ করে কাজী সাহেবের পায়ে পড়ে গেছে, কাজী সাহেব আমার বাচ্চা লাগবে না, আমার বাচ্চা লাগবে না, আমি বাচ্চা চাই না, বাচ্চা জীবিত থাক বাইসা থাক, আমি দূর থেকে দেখবো আমার বাচ্চা জীবিত আছে। এই প্রতিষ্ঠান আপনাদের 10 জনের, আমারও প্রতিষ্ঠান, আমারও ঘাম ঝরছে এই প্রতিষ্ঠানে। মেহনত আমার হাড় ভাঙে গেছে এই মেহনত করতে করতে প্রতিষ্ঠানের ব্যাপারে। যদি আপনারা মনে করেন যে না আমি এখান থেকে সরে গেলে প্রতিষ্ঠান ভালো চলবে, আলহামদুলিল্লাহ আমার কোনো দ্বিমত নাই, আপত্তি নাই। আর যদি মনে করেন যে না বিগত যারা চালাইছে তারাও ভালো চালাইছে, আর এখন যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ লেখাপড়া, এটা লেখাপড়ার ব্যাপারটা একটু বলি 1 মিনিট, যেটা হলো এটা গ্রামের মাদ্রাসা, যেই কথাটা ওনারা অনেক আইন কানুনি করছে, সেই আইন কানুনের ভিতরে শহরের মাদ্রাসাগুলোর পরিভাষ আলাদা আর গ্রামের পরিভাষগুলো আলাদা। আজকে ওনার ছেলে পড়ে, ওনার মেয়ে পড়ে, ওনার ভাইস্তা পড়ে, নাতিন পড়ে, গায়ে একটু টর্চারিং করা যায় না, 1 ক্লাস করে 2 ক্লাস করে না, একটু চাপ সৃষ্টি করবার গেলে আবার অভিযোগ নিয়ে আসে, গার্জিয়ান নিয়ে আসে, বিভিন্ন বিধি কিচ্ছা। এই জন্য তাল মিলিয়ে সব দিকে তাল মিলিয়ে চলা লাগে। সর্বোপরি আমরা সদরপুরের মধ্যে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি যে সদরপুরের ভিতরে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাত্র পড়ালেখা, কারণ আমরা বোর্ডের আন্ডারে মাদ্রাসা, বোর্ড থেকে পরীক্ষা আসতেছে, রেজাল্ট আসতেছে, এখানে আমাদের কোনো কিছু কলকৌশল নাই। তারা রেজাল্টগুলো যখন দেয় আলহামদুলিল্লাহ ভালো মানের রেজাল্ট দেয়, এই হিসেবে বলতে পারি যে সদরপুরের ভিতরে লেখাপড়ার মানও একেবারে কম না। তবে নগরকান্দা কাছে বলুন ওর মতো না, আমরা করতে পারবো না, ওই ফরিদপুর সরকমলাপুরের মতন আমরা করতে পারবো না, বাংলা ঈদগাহ মাদ্রাসার মতো না, করতে পারবো না। শহরের মাদ্রাসা দূরের দূরে ছাত্র, ওখানে কন্ট্রোল কবজার ভিতরে উস্তাদ, আর এখানে আমাকে কবজার ভিতরে না, এখানে সবার সাথে তাল মিলতে আমাকে চলা লাগে। তো সর্বোপরি কথা এইটাই, সব দিকে আমি মনে করি আলহামদুলিল্লাহ মাদ্রাসা কোনো দিকে দুর্বলতা নাই,
সবলতা আছে, উস্তাদ জেনারা আছে, ওনারাও মেহনত করতেছে, হাড়ভাঙ্গা মেহনত। হ্যাঁ, বা আমাকে আপনারা দায়িত্ব দিচ্ছেন, আমিও কোনো দিকে কোনো সময় ত্রুটি করতেছি না। এরপরেও যদি আপনারা মনে করেন যে আলহামদুলিল্লাহ তোমার দ্বারা আমাকে কাজ হবে, আমার রাইখেন, খেদমত করার সুযোগ দিয়ে। আর যদি মনে করেন যে না আমাদের প্রতিষ্ঠান তোমার দরকার নাই, আমার আপত্তি নাই, আপনারা যে সিদ্ধান্ত নেন এটার উপর আমি একমত। আছে কোন অভিযোগ আছে কারো? আছে কথা বলা নিয়ে বলো। আবু তাহের ভাই বলো, এরপরে আমার ছোট ভাই উপস্থিত নাই, তার এগেনস্টে আমার ছোট বোন তার এগেনস্টে বলছে যে আপনি আমার ভাইয়ে কিছু কথা বললেন, আমি ভাইয়ের কথা শেষ হয়েছে, আমি দুটো কথা বলবো। ভাই বলবো দেখ শর্ট করে একটু শর্ট সংক্ষেপে বলেন, সংক্ষেপে। সাদিক ভাইদের ব্যাপারে আমাদের কথা ছিল, কিন্তু আসলে আমাদের সাদিক ভাইয়ের কথা এই কথাই। আসলে আমরা এখানে এই জায়গা থেকেই আমাদের কমিটি আপনারা সুবিধা অসুবিধা বুঝে আমাদের করছে। আমাদের কমিটি করার পরে এখানে এমন কোনো শব্দ আমার মনে হয় আসে নাই। ওনার মামুন সাহেব আছে, অনেকে আছে যারা উপস্থিত ছিল, যে এখানে আমাদের কমিটি করে দিচ্ছেন আমাদের হস্তক্ষেপের সুযোগ দিতে হবে। আমার জানা নাই এই শব্দটাকে ওখানে বলছিলাম, আরো জানা থাকলে বলতে পারেন। অনেকেই তো কমিটির মজলিসে ছিলেন, হস্তক্ষেপের শব্দটা আমার জবান থেকে আসছে কিনা আমার মনে নেই। এলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, আমরা আপনাদের কমিটি করে দেওয়ার পরে আসলে আমরা এখানে কমিটিতে যারা আছি, আমি আছি, হয়তো আবার অনেকেই চিনে, আমাদের সাদেক ভাই আছে চিনে, মুফতি মামুন সাহেব আছে চিনে, মুফতি নিসার উদ্দিন আছে চিনে, এরপরে মুফতি জুবায়ের আছে, মুফতি ইউনুস আছে, এরপরে মৌলানা কাউসার সাহেব আছে, এরপরে মুফতি ইয়াসউদ্দিন আছে, আমাদের মৌলানা মুশারফ ভাই আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে প্রত্যেকে এক একটা মাদ্রাসায় বড় বড় জিম্মাদারি পালন করতেছে, কেউ মুহতামিম, কেউ সহকারী। তো আমরা কমিটিতে আসার পরে আমাদের একটা অঙ্গীকার বা একটা ইচ্ছা ছিল যে এই সম্পদ তো আমাদের ইচ্ছার গ্রামে, আর আমাদের আবু সাইদ ভাই জিম্মাদারি পালন করতেছে, ওনার ব্যাপারে আমাদের কারো কোনো মন্তব্য ছিল না, এখনো নাই। যেহেতু আপনারা ভালো মনে করে কমিটি করছেন, তো এখন আমাদের দায়িত্ব, প্রত্যেকের জায়গায় অনেক দায়িত্ব, আমাদের আসতে অনেক কষ্ট। ওরা মুশারফ ভাইকে অনেক ফোন দিয়ে আনালেন, হ্যাঁ, এরপরে মুফতি নিসার উদ্দিন, অর্থাৎ প্রত্যেকে এক একটা জায়গা জিম্মাদারি আছে। তো আমাদের ইচ্ছা হলো যে এখানে আমরা থাইকে আমাদের অর্থে আসবো, অর্থে যাব, এখানে এক গ্লাস চা বা মানে এক কাপ চা বা একটা পানও খাবো না, খাইও নাই আমরা। আমাদের অর্থে যাওয়া আসা করব, নিজেদের এলাকার প্রতিষ্ঠান হিসেবে এইখানে তালিম তরবিয়তের ব্যাপারটা যাতে অন্য জায়গার তুলনায় একটু ভালো হয়, এইটা আমরা কিভাবে আমরা পরামর্শ দিয়ে করলে ভালো হয়, এইটা হলো আমাদের ইচ্ছা। এবং যেহেতু একটা কমিটি হয়েছে, আমরা লেখাপড়ার ব্যাপারে এখানে আমরা ওই যে কমিটির মধ্যে কমিটি, এই কথাটা যেটা বলতেছি, আসলে কমিটির মধ্যে কমিটি না, শোরা কমিটির মধ্যে আমরা তো সবাই একসাথে মানে সবসময় আসতে পারবো না। এখানে যারা সবসময় আসতে পারবে, সপ্তাহে একবারও আসতে পারবে, এদেরকে দিয়া। আর আবু সাইদ ভাইকে কমিটির থেকে বেরও করিনি, আমার জানা নাই বের করছে কিনা। তবে কমিটির মধ্যে রাইখেই আবার ওনরা যেহেতু আবু সাইদ ভাই এখানে আসছে সবসময়, আবার আমাদের মামুন সাহেব, এরপরে আরো কেউ, এরা যেহেতু বারবার আসা যাওয়া করে, এই জন্য আমরা ওনাদেরকে একটা জিম্মাদারি এইভাবে দিছি যে আপনারা সার্বক্ষণিক মাদ্রাসার একটু দেখাশোনা করেন বেশি করে। আবু সাইদ ভাই বলছে আপনি তো মহতামিম হিসেবে সবকিছু আপনি দেখবেন, বাকি আপনি উস্তাদদের যেই বিভাগে যে উস্তাদ আছে তাকে আপনি লেখাপড়ার ব্যাপারে যেভাবে ভালো হয় সেভাবে আপনি নির্দেশনা দেওয়ার ব্যাপারে আপনি এটা পালন করবেন। আপনাদেরকে একটা কথা বলি, আমরা মনে করেন 16 জন, 10 জনই 10টা মাদ্রাসায় দায়িত্ব পালন করতেছে। এখন এই যে আবু সাইদ ভাই বলছে কাসিমুল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ফরিদপুরের মধ্যে সব থেকে লেখাপড়ায় ভালো,
আল্লাহ আমার ওইখানে রাখছে, সেই হিসেবে কিভাবে লেখা পড়া ভালো হইতেছে এই জিনিসটা আমার একটু জানা আছে না। তারপরে মুফতি নেসার সাহেব ফরিদপুর, আপনার চরকমলপুর মাদ্রাসা, হেলালুদ্দিন শামসুল মাদ্রাসা, দাওরা এফতা পর্যন্ত। অর্থাৎ সংক্ষিপ্ত কথা হলো প্রত্যেকে তার জায়গায় থেকে তার মাদ্রাসাটা কিভাবে সুন্দর চলতেছে, লেখাপড়ার দিক, অর্থনৈতিক দিক কিভাবে সুন্দর চলতেছে, এটা তার একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? আমরা 10 মাদ্রাসারই 10 জন যখন এখানে একসাথে একদিন বসবো, তখন আমাদের ওই বিষয়টা আমাদের সামনে আলোচনা হবে। আপনার মাদ্রাসা কেমনে চলতেছে, কিভাবে লেখাপড়া, আলোচনা হবে। 10টা মাদ্রাসা 10টা লোক যখন আলোচনা হবে, তখন এইখানে আমরা কিভাবে আগাইতে পারি, লেখাপড়ার মানটা ওইভাবে কিভাবে করতে পারি, এই যে একটা আলোচনা, তখন আমরা সেই দিকটা এখানে বলবো যে ভাই আবু সাহেব ভাই আপনি তালিমাতে এইভাবে বলে, হাফজখানা, মক্তবে, কিতাবখানা এইভাবে বলে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এলাকাবাসীর যে মাকসাদ অর্থ দিয়া উদ্দেশ্য হলো এখান থেকে ভালো ছাত্র পাত্র বের হয়ে যান, অন্য জায়গাতে ভালো চান্স পান, এগুলো আমাদের উদ্দেশ্য, টাকা পয়সা দেওয়া। এখানে তো অন্য কোনো উদ্দেশ্য কারো না। আর এইটা আমাদের এখানে সব থেকে বেশি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা সবসময় করি গুরুস্থানের সৌজন্যে, আর ঈদের মাঠের সৌজন্যে সবার দিলটা এখানে সম্পৃক্ত। আমাদের সাজান ভাই মাদ্রাসা, আমাদের আজকে মনে হয় উপস্থিত নাই হামিদ ভাই, অন্য একটা কথা বলছে যে আমরা যত জায়গায় গেছি, এইখানে কবরস্থানের দিকে তাকালে আমাদের মন বলে যায়। এটা সবারই, ওনাদের না, আমাদের সবারই কথা। এই জন্য এই মাদ্রাসাটা যদি লেখাপড়া ওইভাবে আগায়, আর আমরা একটু শ্রম দিয়া, আমরা আমাদের যার জায়গায় শ্রম তো দিতেছি, তারপরে এটা পার্সোনাল একটা শ্রম দিয়ে যদি মাদ্রাসাটাকে আগে বাড়াই দেওয়া হয়, তাহলে সবার জন্য ভালো। তো এটা হলো আমরা পরামর্শের মাধ্যমে এই জিনিসটা আমরা করতে চাইতেছিলাম, আর সেভাবে আমরা আগাই দিয়েছিলাম। এটা হলো কমিটির মধ্যে কমিটি, এটা কোনো কমিটির মধ্যে কমিটি না, এইভাবে আমরা চলতেছিলাম। এবং এখানে দেখেন একটা কথা বলছে, ওনারা একে ডাকে ওকে ডাকে, আমার জানা নাই। আমরা এসে তো আল্লাহ, আমাদের তো প্রত্যেকের কথার জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। আমি যে কথাটা বলতেছি মাদ্রাসায় হইলো আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে, এই ভয় তো থাকার দরকার। হ্যাঁ আসবো। ওই জন্য আমরা আইসা প্রথমে কোন রুমে বসবো, আমরা সেই রুমটাকে আবু সাদ ভাইকে বলছি, তো সে না থাকলে উস্তাদ বা ছাত্র যে আছে তাকে আমরা বলছি আমরা কোন জায়গায় বসবো। আমরা এখানে এসে বসছি, এরপরে আস্তে আস্তে রুম খুলে দিয়ে আমরা সেখানে গেছি, আমরা নিজেরা ঝাড়ু ঠাড়ুটা দিয়ে দিছি। যাই হোক, এখন আমরা এইভাবে চলার চেষ্টা করছি। আমরা তো কাউকে এইভাবে যেটা বলা হলো যে একে ডাকে ওকে ডাকে, এরকম তো কিছু আমার জানা মতে নাই। বরং আপনারা কিছু মনে করেন না, আবু সাইদ ভাই বা কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমাদের শুধু এই জিনিসটাই বাস্তবায়ন করার উদ্দেশ্য, আর কিছু না। আমরা এসে আল্লাহ, আমরা অনেক সময় ঘুমিয়ে বসছি, আবু সাইদ ভাই ভিড়ছে কম, সত্য কথা যেটা, আমরা তাকে ডাইকে এনে বসে। একটা মিটিং এরকম হয়েছে যে আমরা বসছি, আমরা সকলেই আবু সাইদ ভাই ভুক্তি নিয়ে হেঁটে করতেছি। আমাদের কেউ নয় সে তুমি না কেনা গিয়াসুদ্দিন সাহেব ডাইকে এনে বসে, ভাই সবাই আমরা বসছি, আপনি আসেন, কথা উনি গেছে। তাইলে আমরা তো ওনাকে এইভাবে আরো জমা করছি, তাইলে ওনাকে একে ডাকলাম ওকে ডাকলাম, এটা করলাম কেন? চাপাই দাও, চাপাই গেছে না, কথা চাপাই দাও, তোমরা তো আমাকে অনেক কথা। আমাদের এই গুণে কোনো মাকসাদ না। এখন কথা হলো, সর্বশেষ কথা হলো, সর্বশেষ কথা মাঝি ভাই, কথাটা মাঝি সর্বশেষ কথা হলো যে দেখেন, আমরা এই জায়গা থেকে আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন, আমরা যেভাবে দিয়েছিলেন আমরা পারতেছি। সাদিক ভাই বলছে, আমিও বলতেছি, আমরা দায়িত্ব পালন করতে পারতেছি। মেহেরবানি করে আপনাদের কাছে এতটুকু আমাদের দাবি যে আমাদের দিনই ব্যাপারে অনেক চিন্তা ভাবনা আছে, কারো কাছে আমরা এরকম খারাপ কোনো আমাদের চিন্তা ভাবনা, ভুল একটা ধারণা যাক, এটা আমরা চাই না। তাইলে আমরা দিনই কাজ এলাকায় করতে পারবো না। এই জন্য মাদ্রাসা কেন্দ্রিক সোরা কমিটি আপনারা করছিলেন, যেই চিন্তা ভাবনা করে আমরা পারতেছি না, আপনাদের কাছে আমাদের ক্ষমা চাই, আমরা এই কমিটি থাকবো না। এখন আপনারা যেভাবে আপনারা ভালো মনে করেন সেভাবে আপনারা করেন, কারণ আপনাদের থাকে আপনি বলেন। আমি একটা খুবই কথা বলি নাই,
এগুলা তো অনেক কিছু রাহেন, আপনারা সুরা কমিটি বছরের ভিতরে কি আপনারা 2-4 ছাত্রদের গাইনি দিচ্ছেন? আমি একদম দিদি আপনি একজন দিচ্ছেন, আর কই দিচ্ছেন? আচ্ছা, আর এই যে মাদ্রাসার অনুদানের ব্যাপারে আপনারা ডাইনি বা এমন কোনো কিছু গাইনি দিচ্ছেন? আমি দিছি প্রত্যেক বছরই আমি 1000 টাকা দিয়ে দেই এখানে। আবার 1000 টাকা তো ব্যাপার না, ওটা তো না। বলার বিষয় না, এটা প্রশ্ন করলেন অনুদানটা তো আমরা যারা উলামা কেরাম দরকার নাই, থাক। আমি একটা কথা বলছি, এই, আমার ভাই কথা কই, আমার ভাই টাকা দেয় না, আমি টাকা দিই না। এই রাহেন, ভাই এক টাকা দেয় না, আমি লাখ টাকা দিই না। কথা একজন একজন বলেন, সবাই না বলি। এখানে কথা এই করে কবেন, ওই উত্তেজনা এই মাদ্রাসার কথা কোয়া যাবে না। আমি কি দিলাম, আমি এই কোনো পুরুষ বললে করুন, আমি এই কথা কই না। আমি কথাটা, আমি একটা কথা বলি, আপনারা এখানে যারা আইছেন এটা কিন্তু একটা নিয়ম ই করা হয়েছে, সভাপতির অনুমতি ছাড়া কেউ কথা বলবেন না, যে যা পারে বলুক, কিন্তু একজনের কথার মধ্যে আর একজন কথা করেন না। এই যে দুইজনে কথা বলছে, উনি কথা বলছে না। এই যে কথা বলছে যার ভালো, শুধু দেরি হোক আর আগেই হোক, সুন্দর কথা। আমরা বইছি রাত 10টা বাজুক, আমাদের এখন যদি আর একজন চায় তোমরা বলো। আমি যে কথা বলছি রাহেন, এই কমিটিটা 1 বছর আগে, এরা বিগত যে কমিটি ছিল না, তখন মাদ্রাসা আমাদের ভালো চলছে না, চলছে? চলছেনি। হ্যাঁ। এই কমিটিটা যখন করছে, তখন সবাই আমার কমিটি করছে, এই কমিটি করছে আমি জানি, আমার দাঁড়িয়ে রাহেন। তাহলে এই কমিটি পূর্বে যদি ভালো চলে থাকে, তাহলে এই কমিটির আমার দরকার নেই। হ্যাঁ, আমাদের কমিটির দরকার আছে, স্থানীয় 4 গ্রাম নিয়ে যদি কমিটি হয়, মাদ্রাসার লেখাপড়া ছাত্র বা কীভাবে হুজুর আমাদের আনা লাগবে, হুজুর পাঠান লাগবে, এই ব্যাপারে এর জন্য কমিটির দরকার আছে। সব মাদ্রাসাই দেখুন, সুরাহা কমিটি অনেক মাদ্রাসাই নেই, আমি জানি, দেখিনি নাই, না থাকলে স্থানীয় যেমন সত্তার আছে, কমিটি করলে থাকুনি, এনে সরমুখ দেখ কীভাবে উন্নতি কী করা যায় করুক, সবাই থাকুক, সমস্যা হয়। কিন্তু সুরাহা কমিটি আইসা তারা কয়জনে আইসা বসবে, আলাদা একটা রুম নিবে, কাজকর্ম করে লেখাপড়া করে মূল্যমান হইলো, এরাই কয়জন। আমরা তো এলাকাবাসী কেউ জানলাম না, জানি এরা যখন 17 জন আসবে, তাহলে আমাদেরও তো এলাকা ভিতরে 2-1 জনের দরকার। কি আসেনি? আসে, হ্যাঁ রাখেন আপনি না, তাহলে আমাদের তো 2-1 জনের দরকার আছে। তা আমাদের যদি দরকার না তাহলে এরা মতন মাদ্রাসা মসজিদ চলুক, আমাকে দরকার নেই। আমার মতন আমরা আম মানুষ, আম ভাবে আমরা চলি, আমাকেও কথা ক্লিয়ার। আমাকেও মসজিদ মাদ্রাসা আমাকে যদি না লাগে, তাহলে আমরা এই জায়গা করবো না, আসবো না, বাস এক কথা আমাদের। কাকা যে কথা বলছে, কাকা এই সুরা কমিটির দিন উপস্থিত ছিল, কাকাই প্রথম বক্তৃতা দিয়ে চলে গেছিল। ওই দিন কিন্তু কাকা যে কথাটা বলছে, এটা হলো মাদ্রাসার হুজুর সম্বন্ধে একটা কথা বলছে। ওই সময় মাদ্রাসার যা পরিস্থিতি, এটা ছাত্ররা হলো চলে যায়, ছাত্ররা এখান থেকে চলে যায়, এখানে লেখাপড়া নাই। এই জন্য হলো আমরা সবাই মিলে বৈশা, কাকা ছিল না, স্কেন্দার ছিল, আর সবাই ছিল, আমরা হলো তখন এটা করে দিলাম কি, যে প্রস্তাবটা হলো সরকার দিল যে মাদ্রাসায় যদি মুফতি যারা আছে এলাকার এরা দেখাশোনা করে, তাই পড়ার উন্নত হবে, তাই জন্য করে দিয়েছিলাম আমরা। তারপরে ওরা লেখাপড়া সম্বন্ধে কি দেখছে, সাইদ ভাই কদ্দুরকে উন্নয়ন করা পারছে এরা জানে, আমরা এখানে এসে আলিফ বাতাসার বেশি তার কিছু পারি না। ব্যাপার হচ্ছে, আমরা আবু সাহেবকে মানি, আবু সাহেব আমার ছেলের বস, আসেন বসেন করে কথা বলি, আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আগাই না, ছেলের বয়স হিসেবে তারা হুজুর করি। আবার ওনাগো চাইয়া ওনাও আমাকে করলাম, কেউ ছেলের বসে বয়স, কেউ বাহির বসে বয়স, ওনাগেও কিন্তু আমরা হুজুর করি, মানে ওনাকে আমরা ভালো জানি। এখন যখন এখানে একটা সুরা কমিটি করছে, আমরা তো না অশিক্ষিত মানুষ হিসেবে যেটা জানি যে এটা ভালো মন্দর কিছু না। এখন
উনরা মিলে চলাফেরা না কে কথাটা ওই জায়গা ওনাকে ভিতর দ্বিধাদ্বন্দ্ব হবে কে দ্বিধান্ত হয়ে গেছে হবে কে আমরা করে দিলাম যে হেতে ছাত্র চলে যায় লেখাপড়া হয় না ওনাকে দেখবার জন্য দিলাম ওই সরকার কাকা একটা কথা কবার হ্যাঁ, কি সমস্যা হইলো? এখানে কথা ছিল কিন্তু যে সোলা কমিটি যদি কোনোরকম কোনো মানে ই হয় জায়গায় তাই সোলা কমিটি আমাকে কন্যা মানুষ বিচার জন্য জানাবে আমরা এখানে উপস্থিত হবো না দুই জায়গাতে বলছে আপনি আমরা এখানে ডাকে না যাবো আমরা না আসবো না আমরা দেখবো দূরিতে আছে রং এরা হইলো দেখতে কিনা লেখাপড়া কেন হয় রং হইলো কিনা কিন্তু ওনারা তো এই কথাটা সোলা কমিটিও না তো আবু চাইতো না যে সোলা কমিটিতে আমার সাথে একটু ই বাড়ছে ওই সোলা কমিটিরা কয় না কিন্তু যে খলিল খা এই ব্যাপার আমি আবু সাইদ এরকম আসতে করে চাপে না এরকম পয়লি বসে না আমরা 4-5 জন বসে এত লোক লাগতো না তাইলে সরকার দূরে কথা কবার যায় শান্ত হয়ে গেছে আমরা শেষ করে দেবো সংক্ষেপে বিশ কথা কয়। মাসের দূরে কথা কবার আমি যত বাড়াবো প্যাস বেশি হবে পেঁয়াজ তত ফাইজলামি কথা বলবি না আমার কথা শোন আমি কইছি তুই যত এটা কিরকম কথা এই ভাই বলেন ভাই ভাই বলেন আমার ধমক দেন একটু দিলেন চুপ করার এটা ধমক দেন একটা কথা কই সত্তর ভাই একটা কথা কই উপাসেল কথাটা বলছে হয়তো কথাটা ঠিক অন্য কথা রয়েছে যে কথাটা আমি বলতে চাইছিলাম যে ওই যে একটা কথা আইছে যে আমরা যারা আছি এখানে ওই আবু সাহেব কিন্তু একটা কথা বলছে মসজিদ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল অবজেরে আমি মুসলিম নিয়ে একটা সিদ্ধান্ত আইলাম ওই রকমই আমার একটা কথা যে যাই বলেন যে কমিটি রাইখা পারেন না রাইখা পারেন যেভাবে পারেন আমরা চাই আমাদের প্রতিষ্ঠান সর্বসকলের কাছে আমরা দাবি প্রতিষ্ঠান যেন ক্ষতি না হয় ক্ষতি যাতে না হয় এইটা আপনারা সবাই করে দিবেন কিন্তু কমিটি রাইখা পারেন না রাইখা পারেন এটা আপনাদের সবার কাছে আমার আবেদন রইল আপনি আলোচনা করেন সংক্ষিপ্ত আলোচনা করেন যাতে মানে কোনো লোক কথা কইল না হ্যাঁ বলো বলো এখানে আমাকে আহংকার ছেলে কবি এইটা জসিমউদ্দিন খান ওর শরীরে আসিডের উপরে গুলি বাইর করছে এটা চোখ গেছে ওর ভাই আসরের টাইমিক আমি জানতাম না আমি জানি 7-8 মাস আগে কে বাকিটা এতদিন বইলে আছে কে বাকিটা 5 কেজি মিষ্টি দিয়ে গেছে যাই ওই মিষ্টিটা দিচ্ছে হলো মানিক তার ভাই মৃত্যু সজ্জায় হসপিটালে এই মিষ্টিটা দিতে মানিক আসরের নামের ছুটি দিন তো গোলাবানে আমি নিজা হোক যায় নাকি গোলাবান মিষ্টি ভাই জাহব দিছে কিন্তু ও বলে নাই যে এখানে স্লোগান দেও ভাই এই সেই কোনো কিছু বলে নাই এই কথার পরে যাই হোক এলাকার কিছু নেতা কর্মী তারা বলছে আমাগোটা খাই আমাগো বিরুদ্ধে স্লোগান দাও নিজেরা তো অনুদান দিবই না অন্য কাউকে দিতেও দিব না কেউ কথা বলবেন না অন্য কাউকে দিতেও দিব না তার আগের বছর পাট কালেকশন হয়েছে 60 মণ ওই বছর পাট কালেকশন হয়েছে 6 থেকে 7 মণ এরপরে আমার কাছে যে শফি ভাই আছে শফি ভাই আর আবু সাইদ ভাই এই দুইজন বলছে ভাই 4 গ্রামে 4 জন লোক দিয়া বা 4-5 জন লোক দিয়ে এখন কমিটি গঠন করার দরকার নতুন মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম তখন আমি ফিকির করলাম যে এখানে যারা আমরা আছি আমরা তো মূর্খ লোক বেশিরভাগ আরবি লাইনে তো এখানে যেহেতু আমাদেরই সন্তান এই যে যারা আছে এরা কি বাহিরের কেউ না আমাকে লক্ষ্মীপুর গ্রামের আলেম বেশি আমাগো এলাকার ছেলে সন্তান এরা যদি এখানে বিনা পয়সায় বলতে পারবে কেউ মাদ্রাসার এক কাপ চা খাইছে সুরা কমিটি কেউ বলতে পারবে না এক কাপ চা খায় না বেতন নেয় না নিজের পকেটের ভাড়া দিয়ে এখানে আসে এরপরে গত মিটিংয়ে বলা হইলো যে আবু সাইদ ভাই বললেন এদেরকে ইঙ্গিত করে যে আমি এই কমিটি গঠন করার পরের থেকে আমি আতঙ্কের মধ্যে আছি আমি কোনো কাজ করে আগাইতে পারতেছি না আর একদিন আগে সুরা কমিটির একদিন আগে আমার এক লোক নিয়ে এসে বলে গেছে যে হুজুর আগামীকালকে কিসের মিটিং হবে জানেন বলে কিসের মিটিং বলে মিটিং হবে হইলে আগামীকালকে আপনার কাছে হিসাব নিকাশ হবে আপনি দিতে পারবেন না
তো সেই ক্ষেত্রে আপনারা আগামীকালকেই কিন্তু বের করে দিবে। তো সেই আগামীকালকে যে বের করে দিবে এই কথাটা সুরা কমিটি কে বলছে বা আমার 4 গ্রামের কে বলছে সেই প্রমাণ চাই। আর ওই দিনকে যে লোকজনগুলি ছিল আমরা ছিলাম হাতে গোনা 3-4 জন, তার ভিতর লক্ষ্মীপুরের একজন লোক বলে গেছে এই জায়গাটা বদজিন আছে, বদজিন না পালন পর্যন্ত মাদ্রাসা শান্তি আসবে না। এরপরে আরো কিছু কথা হয়েছে যে এই মাদ্রাসা নিয়ে যদি কেউ চুলকাইতে আসে তাহলে চুলকাই ছেড়ে দিবে, যদি কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করতে আসে এতে টাকা লাগে, পয়সা লাগে, থানা লাগে, ফাঁড়ি লাগে, এটা আমি বুঝি।